ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ফার্স্ট ক্লাস স্ট্রেস অ্যান্ড স্ট্রেন নিয়ে ডিসকাশন করব। এই প্রথম চ্যাপ্টার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন থেকে কিন্তু অনেক কোশ্চেনই WbPSC জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামে কিন্তু আস্ক করে থাকে। এসএম থেকে কিন্তু মোটামুটি 10 থেকে 15টি কোশ্চেন বা তারও বেশি আস্ক করে পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামে সিভিলের ক্ষেত্রে। এবং এই ভিডিওটি WbPSC, SSC জেই, RRB জেই, NHPC জেই এবং যারা এই মুহূর্তে ডিপ্লোমা করছো তাদের জন্য খুব হেল্পফুল। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে কিন্তু ট্রাই করব এই পুরো চ্যাপ্টার যে 1 আছে এই ক্লাসটা কিন্তু আজকে কভার করার, আর যদি না হয় পরবর্তী ভিডিওতে ক্লাসটি সম্পূর্ণ করে দেব। প্রথমে কিছু ইম্পর্ট্যান্ট যে টার্মগুলো আছে সেগুলো কিন্তু জানতে হবে। মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল। ফার্স্ট, স্ট্রেংথ কি? When a material is subjected to external force, size and shape is changed, it undergoes deformation. Change in size and shape. Against this deformation, molecule of material of body offer some internal resistance to prevent deformation, which is known as strength. তাহলে বন্ধুরা, কোনো বস্তুর উপর যখন এক্সটার্নালি কোনো ফোর্স প্রয়োগ হয় সেই সময় বস্তুটির শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হয়। কিন্তু এই শেপ অ্যান্ড সাইজের যে চেঞ্জ হওয়ার, এটাই কিন্তু ভিতর থেকে যে মলিকুলগুলো আছে সেটা কিন্তু শেপ অ্যান্ড সাইজ যাতে চেঞ্জ না হয় তার জন্য একটা প্রতিরোধ করে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ভিতর থেকে একটা প্রতিরোধ করে, অফ সাম ইন্টারনাল রেজিস্ট্যান্স দেয় যাতে না এই শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। এই যে ভিতর যে প্রতিরোধ সেটাকেই বলা হয় স্ট্রেংথ কিন্তু বলা হয়। স্ট্রেংথ ডিপেন্ড করে strength of a material virtually depend upon the cohesion of the molecule of the material of the body. তাহলে যে আকর্ষণ বল, কোহেশন, যে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটার উপর কিন্তু স্ট্রেংথ ডিপেন্ড করে। নেক্সট, হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল কোনগুলো বলবো? এ ম্যাটেরিয়াল হোমোজিনিয়াস ইফ ইট হ্যাজ সেম কম্পোজিশন থ্রু আউট দি বডি। যদি বস্তুটি একই প্রকার পদার্থ দিয়ে গঠিত হয় তাহলে সেটাকে বলা হয়েছে, মানে উপাদান কম্পোজিশনগুলি সেম পুরো বস্তুটাতে, তাহলে সেটাকে হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল বলা হয়। নেক্সট, আইসোটোপিক হচ্ছে সেই সব ম্যাটেরিয়ালগুলো যেগুলো ইলাস্টিক প্রপার্টি ইন অল ডিরেকশন। তাহলে বস্তুটির যে কোনো ডিরেকশনে ইলাস্টিক প্রপার্টি যদি সেম থাকে তাহলে সেই বস্তুটিকে বলা হয় আইসোটোপিক ম্যাটেরিয়াল। আর অ্যানআইসোট্রপিক হবে সেইগুলো যার ইলাস্টিক প্রপার্টি ইন অল ডিরেকশন আর নট ইকুয়াল। তাহলে যে বস্তুটির বিভিন্ন ডিরেকশনে ইলাস্টিক প্রপার্টি যদি সেম না হয় তাহলে অ্যানআইসোট্রপিক বলা হয়। এই যে তিনটে ডেফিনেশন বললাম বা এইগুলো বললাম, এগুলো কিন্তু পিএসসিতে আস্ক করে যে ইলাস্টিক ম্যাটেরিয়ালের প্রপার্টিস কী হয়। সেম ইলাস্টিক প্রপার্টি থাকবে। আইসোটোপিক ম্যাটেরিয়াল কাকে বলা হয় এমসিকিউতে জিজ্ঞাসা করবে। অ্যানআইসোটোপিক কাকে বলা হয় বা হোমোজিনিয়াস কাকে বলা হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটি, হোমোজিনিয়াস এবং আইসোটোপিক, এই দুটোর মধ্যে যে কোনো একটি কোশ্চেন প্রতিবার পিএসসিতে আস্ক করে কিন্তু। নেক্সট, ইলাস্টিক ম্যাটেরিয়াল কোন ম্যাটেরিয়ালগুলো বলা হবে? ইলাস্টিক ম্যাটেরিয়াল ইজ এ ম্যাটেরিয়াল which undergoes deformation when subjected to external force up to certain limit, such that deformation disappear on removal of the force. তো কোনো বস্তুর উপর যদি ফোর্স প্রয়োগ হয় তাহলে ফোর্স প্রয়োগ করার ফলে কী হবে? বস্তুটি ডিফরমেশন অর্থাৎ শেপ, শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হবে।
যতক্ষণ পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই হবে, কিন্তু এই একটা সার্টেন লিমিট পর্যন্ত, কিন্তু তার এই সার্টেন লিমিটের আগে যদি ফোর্সটাকে রিমুভ করে দেওয়া হয়, বস্তুর থেকে ফোর্সটাকে রিমুভ করে দেওয়া হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ আগের যে প্রাথমিক অবস্থায় ছিল, অর্থাৎ শেপ অ্যান্ড সাইজ, প্রাথমিক যে শেপ সাইজ, সেই শেপ সাইজে কিন্তু ফিরে চলে আসবে। এই এইগুলো হয় ইলাস্টিক ম্যাটেরিয়াল। নেক্সট আছে ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। অ্যান ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়াল is which is undergoes deformation when subjected to external force। তাহলে এক্সটার্নাল ফোর্স যখন দেওয়া হয় তাহলে ডিফরমেশন হয়, such that deformation partially disappear on removal of the force। এবং যখন ফোর্স কিন্তু বস্তুর থেকে হাটিয়ে নেওয়া হয় তাহলে বস্তুর কিছুটা পরিমাণ আগের অবস্থায় ফিরে যায়, শেপ অ্যান্ড সাইজে। সম্পূর্ণভাবে নয়, পুরোপুরিভাবে আগের অবস্থায় ফিরে যায় না, কিন্তু কিছুটা পরিমাণ ফিরে যায়। সেই সব বস্তুগুলো হয় ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। এবং কিছুটা পার্মানেন্ট ডিফরমেশন রিমেন আফটার রিমুভাল অফ দি ফোর্স, এবং ফোর্স রিমুভ করার পরেও কিছুটা পরিমাণ ডিফরমেশন বস্তুর মধ্যে থেকে যায়। এগুলো হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। নেক্সট, এরপর আছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। প্লাস্টিক ম্যাটেরিয়াল সেইগুলো যেগুলো, এ প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ এ ম্যাটেরিয়াল হুইচ আন্ডারগোজ ডিফরমেশন। তাহলে বস্তুর উপর যদি ফোর্স দেওয়া হয় তাহলে সেই বস্তুর ডিফরমেশন হবে, অর্থাৎ শেপ অ্যান্ড সাইজে চেঞ্জ হবে, সাবজেক্টেড টু এক্সটার্নাল ফোর্স। দি ডিফরমেশন ডাজ নট ডিসঅ্যাপিয়ার হোয়েন আফটার দি ফোর্স ইন রিমুভ। তাহলে ফোর্স দেওয়া হলো, বস্তুর শেপ অ্যান্ড সাইজে চেঞ্জ হবে, তারপর যখন আমরা ফোর্স কিন্তু রিমুভ করে নেব, অর্থাৎ ফোর্স ওখান থেকে গুছিয়ে দেবো বা হাটিয়ে দেবো, তাহলে বস্তুটি কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে বস্তুটির যে শেপ এবং সাইজ চেঞ্জ হয়েছিল সেই অবস্থাতেই থেকে যাবে। তাহলে এই বস্তুগুলো হয় প্লাস্টিক ম্যাটেরিয়াল। তাহলে ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী হয়, যদি ফোর্স চেঞ্জ করা রিমুভ করা হয় তাহলে বস্তুটি আগের অবস্থায় ফিরে যায়। ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়, বস্তু যদি ফোর্স রিমুভ করে দেওয়া হয় তাহলে বস্তুটি কিছুটা পরিমাণ আগের অবস্থায় যায়, কিছুটা পরিমাণ পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকে। আর প্লাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু বস্তুটি আর আগের অবস্থায় ফিরে যায় না, পুরোপুরি পার্মানেন্ট নিউ একটা শেপ নিয়ে নেয়। এগুলো হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। প্লাস্টিসিটি ইজ দি কনভার্স অফ ইলাস্টিসিটি। এটার মানে হচ্ছে প্লাস্টিসিটি, এই যে প্রপার্টি, সেটা ইলাস্টিক প্রপার্টির সম্পূর্ণ বিপরীত। এরপর আসছে ডাকটাইল ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালগুলো কোনগুলো? এ ডাকটাইল ম্যাটেরিয়াল ইজ এ ম্যাটেরিয়াল হুইচ অ্যালাউ ইটসেলফ টু এ ড্র আউট বাই এ টেনশন টু এ স্মলার সেকশন। তাহলে ম্যাটেরিয়ালগুলো যেগুলো তারে পরিণত করা যায় উইদাউট ব্রেকিং, যে ম্যাটেরিয়ালগুলোকে তারে পরিণত করা যায় সেগুলো হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। মোর ডাকটাইল ম্যাটেরিয়াল ক্যান বি ইজিলি ড্র ইন্টু এ ওয়ার। তাহলে যে ম্যাটেরিয়াল মোর ডাকটাইল তাকে কিন্তু তত ইজি ওয়ারে পরিণত করা। ডাকটাইল ম্যাটেরিয়াল আর উইকেস্ট ইন শিয়ারের ক্ষেত্রে এই ডাকটাইল ম্যাটেরিয়ালগুলো খুব দুর্বল হয়। ইন এ ডাকটাইল ম্যাটেরিয়াল লোয়ার ইলাস্টিক লিমিট ইজ ইউজুয়ালি ফাইন্ড উইথ গ্রেটার ডাক্টিলিটি। A material is called ductility if the post elastic strain is more than 5%। বন্ধুরা, এই যে পয়েন্টটা, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো কিন্তু এমসিকিউতে আস করে। কোনো ম্যাটেরিয়ালকে ডাকটাইল ম্যাটেরিয়াল বলা হবে যদি তার পোস্ট ইলাস্টিক স্ট্রেন মোর দেন 5%-এর বেশি হয়। এটা কিন্তু এমসিকিউতে আস করে। আর প্লাটিনাম হচ্ছে মোস্ট ডাকটাইল ম্যাটেরিয়াল। তাহলে মোস্ট ডাকটাইল ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম হচ্ছে মোস্ট ডাকটাইল ম্যাটেরিয়াল। মেলিয়াবিলিটি হচ্ছে পাতে পরিণত করা। যে মেলিয়াবিলিটি ইজ এ প্রপার্টি টু ডিফর্ম আন্ডার কম্প্রেসিভ লোড ইন্টু এ থিন সিটে কিন্তু যে ম্যাটেরিয়ালগুলোকে পরিণত করা যায় সেই প্রপার্টিটা হচ্ছে মেলিয়াবিলিটি। গোল্ড ইজ দি মোস্ট মেলিয়াবল ম্যাটেরিয়াল অ্যান্ড lead ইজ হাইলি মেলিয়াবল বাট লো ডাক্টিলিটি থাকে লেডের মধ্যে। তাহলে মোস্ট মেলিয়াবল ম্যাটেরিয়াল হচ্ছে ফ্রেন্ডস গোল্ড। এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আস্ক করে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে ব্রিটেলনেস। এ ব্রিটেলনেস implies lack of ductility. A brittle material is a material which no deformation take place and it's fail by rupture and when external force is applied। তাহলে বন্ধুরা, যে বস্তুর উপর যদি কোনো বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা হয়
এক্সটার্নাল ফোর্স, তাহলে ওর মধ্যে কোনো ডিফর্মেশন হবে না, সরাসরি রেপচার বা ক্র্যাক হয়ে যাবে এবং নো ডিফর্মেশন, কোনো ডিফর্মেশন হয় না বা শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হয় না, সরাসরি ওটা টুকরো হয়ে যায়। সেই ম্যাটেরিয়ালগুলো হয় ব্রিটেল ম্যাটেরিয়াল। ইন ব্রিটেল ম্যাটেরিয়াল দি পোস্ট ইলাস্টিক স্ট্রেন ইজ লেস দেন 5%। তাহলে বন্ধুরা এখানে ব্রিটেল ম্যাটেরিয়াল ক্ষেত্রে পোস্ট ইলাস্টিক স্ট্রেন হচ্ছে লেস দেন 5%, অ্যান্ড ডাকটাইল ম্যাটেরিয়াল ক্ষেত্রে ছিল পোস্ট ইলাস্টিক স্ট্রেন মোর দেন 5%। এটা ছিল ডাকটাইল ম্যাটেরিয়াল ক্ষেত্রে পোস্ট ইলাস্টিক স্ট্রেন 5% মোর দেন, আর ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এটা লেস দেন 5%। এটা কিন্তু মনে রাখবে, যে কোনো এমসিকিউতে আস্ক করে কিন্তু এটা। টাংস্টেন ইজ ব্রিটেল ম্যাটেরিয়াল অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড ডাকটাইল অ্যাট হায়ার টেম্পারেচার। ব্রিটেল ম্যাটেরিয়াল এক্সাম্পল কাস্ট আয়রন, স্টোন, গ্লাস, সিরামিক ম্যাটেরিয়াল, এগুলো চাইনা ওয়্যার, এগুলো। হার্ডনেস, it is the ability of a material to resist indentation or surface abrasion, যে স্কেচ করে এগুলোকে যে রেজিস্ট করে সেটা হচ্ছে হার্ডনেস। অ্যান্ড টাফনেস হচ্ছে, it is the property of a material which enable to absorb energy without fracture। তাহলে এটা একটা প্রপার্টি ম্যাটেরিয়ালের যেটা এনার্জি অ্যাবজর্ব করতে পারে উইদাউট ফ্র্যাকচার, সেটা হচ্ছে টাফনেস। এগুলো আরও পরে ডিটেলসে আলোচনা করা হবে পরের যে চ্যাপ্টারগুলোতে আসে। ইট ইজ দ্য মেজার ইন এ টার্ম অফ এনার্জি রিকোয়ার্ড per unit volume of material to causes rupture under action of gradually increasing tensile load। বন্ধুরা এবার আছে স্ট্রেস। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, এগুলোর থেকে কিন্তু স্ট্রেস থেকে তো একটা কোশ্চেন যে কোনো পরীক্ষাতেই আক্স করে থাকে, এসএসসি হোক, পিএসসি হোক, আরআরবি হোক, আরআরবি যেই যে কোনোতেই কিন্তু আক্স করে। স্ট্রেস, internal force of resistance to deformation acting per unit area of a body is called stress। তাহলে কোনো বস্তুর উপর যদি এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তাহলে একটা ইন্টারনালি বস্তুর মধ্যে যে রেজিস্ট্যান্স হয়, তাহলে ওই রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া সেটাই হচ্ছে স্ট্রেস। এখানে স্ট্রেস বলতে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া হয়, ফোর্স পার ইউনিট এরিয়া কিন্তু নয়। তার ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমাদের প্রেসার, আর রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমাদের স্ট্রেস। এটা হচ্ছে ফোর্স, প্রেসার অ্যান্ড স্ট্রেসের মধ্যে মেন কিন্তু ডিফারেন্স। তো এখানে সেকশন, এখানে ফোর্স দেওয়া হচ্ছে এক্সটার্নালি ক্রস সেকশন এরিয়ায়, তাহলে স্ট্রেস কত হবে? স্ট্রেস হচ্ছে এফ ইজিক্যাল টু পি বাই এ। এখানে পি কিন্তু ফোর্স নয়, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যদি ফোর্স বলা হয় ফোর্স পার এরিয়া তাহলে হচ্ছে আমাদের প্রেসার কিন্তু, আর রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া এটা হচ্ছে আমাদের স্ট্রেস। এটা কিন্তু ইন্টারভিউতে আস্ক করে যে স্ট্রেস কাকে বলে, স্ট্রেস এবং প্রেসারের মধ্যে, স্ট্রেস অ্যান্ড প্রেসারের মধ্যে কী ডিফারেন্স, মেন ডিফারেন্স কী, কিন্তু এটা হচ্ছে মেন ডিফারেন্স। স্ট্রেস হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া আর প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। বন্ধুরা আমাদের ইউনিট কী আছে, স্ট্রেসের ইউনিট ইন এমকে সিস্টেম। এখানে ফোর্স দেওয়া আছে যেটা কেজি, আমি রেজিস্ট্যান্স বলছি, রেজিস্ট্যান্সটা হচ্ছে কেজি আর এরিয়া হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই ইউনিট হচ্ছে ফোর্স হচ্ছে নিউটন অ্যান্ড এরিয়া হচ্ছে এমএম স্কোয়ার, তাহলে নিউটন পার এমএম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট। এগুলো কিন্তু মনে রাখা দরকার। 1 কেজি 10 নিউটনের সমান 10 নিউটন, 1 কেজি সমান 10 নিউটন। এগুলো যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা হবে তখন কিন্তু এই কনভার্সেশনগুলো মনে রাখতে হবে। 1 গিগাপাস্কেল জিপিএ ইজকাল টু 10⁹ নিউটন পার এমএম স্কোয়ার। এটাকে নিউটন পার মিটার স্কোয়ার যেটা আছে এটাকে এমএম স্কোয়ার যদি কনভার্ট করা হয় 10⁹ ডিভাইড বাই মিটার স্কোয়ার, মানে 10⁻³ ইন্টু 10⁻³, তাহলে 1 জিপিএ ইজকাল টু 10⁻³ নিউটন পার এমএম স্কোয়ারের সমান। এগুলো কিন্তু এমসিকিউতে আস্ক করে বা আস্ক তো করেই, আর যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য কিন্তু এগুলো রাখতে হবে, জেনে রাখতে হবে। এবার দেখা যাক 1 মেগাপাস্কাল সমান হচ্ছে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। যদি নিউটন পার মিটার স্কোয়ারকে নিউটন পার এমএম স্কোয়ারে কনভার্ট করা হয় তাহলে 1 মেগাপাস্কাল সমান হবে 10⁻³ নিউটন পার এমএম স্কোয়ার।
এই যে কনভার্টটা হবে মিটার স্কোয়ার 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার আছে, এটাকে 10 যদি মানে এমএমে কনভার্ট করি তাহলে মিটারটাকে আমার কি এমএমে কনভার্ট করতে হবে 10⁻³ ইন্টু 10⁻³ ডিভাইড করে দিতে হবে, তাহলে আমার নিউটন পার এমএম স্কোয়ারে চলে আসবে। নেক্সট, সিম্পল স্ট্রেস সাবজেক্টেড টু অ্যান এক্সটার্নাল ফোর্স ইন ওয়ান ডিরেকশান, যদি এক্সটার্নাল ফোর্স ওয়ান ডিরেকশানে অ্যাপ্লাই করা হয় তাহলে যে স্ট্রেস হবে সেটা হচ্ছে সিম্পল স্ট্রেস। আর কম্পাউন্ড স্ট্রেস subjected to external force in more than one direction, the stress developed in the body is called a compound stress. যদি বস্তুর উপর মোর দেন ওয়ান ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে যে স্ট্রেস ডেভেলপ হবে বডির মধ্যে তাহলে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড স্ট্রেস। এবার সে টাইপ অফ স্ট্রেস এগুলো দেখা যাক। টাইপ অফ স্ট্রেস টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস। টেনসাইল হচ্ছে যদি কোনো বস্তুতে পুল প্রয়োগ করা হয় তাহলে অপোজিট অ্যান্ড ইকুয়াল পুল সাবজেক্টেড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট এক্সিয়াল পুল, দি মেম্বার টেন্স টু ইলংগেট, এটা হচ্ছে আমার স্ট্রেস টেনসাইল স্ট্রেস। আর কম্প্রেসিভ স্ট্রেস এ সাবজেক্টেড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট এক্সিয়াল পুশ, যদি এক্সিয়াল পুশ দেওয়া হয় তাহলে যে স্ট্রেস হবে। আর এই ক্ষেত্রে লেন্থ অফ দি মেম্বার ইজ শর্টেন্ড, এক্ষেত্রে কিন্তু বস্তুর যে ডাইমেনশন থাকবে মানে লেন্থ সেটা শর্ট হতে থাকবে, এর ফলে যে স্ট্রেস করতে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস, কম্পাউন্ডে কম্প্রেসিভ স্ট্রেস। আর শিয়ার স্ট্রেংথ হোয়েন এ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্ট টেনজেন্সিয়ালি অ্যান্ড any cross section of a plane of the body and tending to slide one part of the body over the other part, যদি বস্তুর উপর টেনজেন্সিয়ালিভাবে কোনো ফোর্স এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তাহলে যে স্ট্রেস গঠিত হবে সেটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। নেক্সট হচ্ছে স্ট্রেন। স্ট্রেন ইজ ইকুয়াল টু দি রেশিও অফ চেঞ্জ ইন লেন্থ টু দি অরিজিনাল লেন্থ অফ দি বডি, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থের যে রেশিও সেইটাকে বলা হয় স্ট্রেন। এই যে বন্ধুরা স্ট্রেন ই ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ ডেল এল বাই এল, এখানে ডেল এল এখানে এল হচ্ছে অরিজিনাল লেন্থ অফ দ্য বডি অ্যান্ড ডেল এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। বন্ধুরা যেহেতু দুইটি রাশির অনুপাত স্ট্রেন হচ্ছে দুইটি রাশির অনুপাত তাই এর কোনো ইউনিট নেই, ইউনিটলেস স্ট্রেন। তাই এখানেও বন্ধুরা টেনসাইল স্ট্রেন আছে সাবজেক্টেড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট এক্সিয়াল টেনসাইল ফোর্স অ্যান্ড ইটস এন্ড ইলংগেট ইন লেন্থ অ্যান্ড স্ট্রেন হচ্ছে ডেল্টা এল বাই এল। কম্প্রেসিভ স্ট্রেন সাবজেক্টেড টু অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট কম্প্রেসিভ ফোর্স, এখানে কম্প্রেসিভ ফোর্স ইউজ করা হয় বোথ এন্ড থেকে অ্যান্ড কন্ট্যাক্ট ইটস লেন্থ, এখানে লেন্থ কিন্তু শর্ট ছোটো হয়ে থাকে কন্ট্যাক্ট হয়ে থাকে অ্যান্ড রেশিও অফ দি ডেল এল বাই এল ইজ কল্ড কম্প্রেসিভ স্ট্রেন। এবার আছে ফার্স্ট, এবার ফ্রেন্ড হুকস ল। হোয়েন এ ম্যাটেরিয়াল ইজ লোডেড উইদিন ইলাস্টিক লিমিট, যদি কোনো বস্তুকে ইলাস্টিক লিমিটের মধ্যে লোডেড করা হয় দি স্ট্রেস ডেভেলপড এট এনি পয়েন্ট উইদিন দি ম্যাটেরিয়াল ইজ প্রপোর্শনাল টু দি করসপন্ডিং স্ট্রেন ডেভেলপড অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে হোয়েন এ ম্যাটেরিয়াল লোডেড উইদিন ইলাস্টিক লিমিট দি স্ট্রেস ডেভেলপড এট এনি পয়েন্ট of the material is proportional to the corresponding strain developed at that point। তাহলে বন্ধুরা ম্যাথমেটিক্যালি কী হবে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে ইলাস্টিক লিমিটের মধ্যে যদি কোনো বস্তুকে লোডেড করা হয় তাহলে ওই কোনো পয়েন্টে যে স্ট্রেস হবে ডেভেলপ হবে সেই স্ট্রেস কিন্তু ওই স্ট্রেনের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে স্ট্রেস প্রপোর্শনাল টু, এখানে কী আছে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হুকস ল অনুযায়ী অ্যাজ পার, তাহলে স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে ই ধরা হচ্ছে, এই ইটাকে বলা হয় ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ং মডিউলাস এটাকে বলা হয়। তাহলে ইয়ং মডিউলাস হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, এটা হচ্ছে ইয়ং মডিউলাস। ডিফরমেশন অফ এ মেম্বার ডিউ টু এক্সটার্নাল লোড, এক্সটার্নাল লোডের
জন্য কোনো বস্তুর ডিফরমেশন, এটাকে কীভাবে ডিটারমিন করব। তাহলে আমাদের কোনো বস্তুর উপর যদি ফোর্স প্রয়োগ হয় তাহলে আমার স্ট্রেস কী হবে, স্ট্রেস হবে রিয়াকশান পার ইউনিট এরিয়া। তাহলে রিয়াকশান এফ পি, এফ স্ট্রেস এফ ইজিক্যাল টু পি বাই এ, আর স্ট্রেন হচ্ছে ডেল্টা এল, ডেল এল বাই এল, স্ট্রেন চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে আমরা নাও এখন আমরা কি জানি, ইয়ং মডিউলাস ই, স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন, এই যে দুটো রেশিও সেটা হচ্ছে ইয়ং মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে বন্ধুরা ই ইজিক্যাল টু এফ বাই ই, তাহলে আমরা এফ স্ট্রেস কি জানি পি বাই এ, এখানে আমরা পি বাই এ বসালাম। আর স্ট্রেন কি জানি ডেল এল বাই এল, এখানে আমরা ডেল এল বাই এল বসালাম। তাহলে ই ইজিক্যাল টু পি এল ডিভাইড বাই এ ইন্টু ডেল এল। তাহলে এখানে ডিফরমেশন আমরা ইজিলি আমরা এখান থেকে ডিটারমিন করতে পারবো। ডেল এল ইজিক্যাল টু পি ইন্টু এল ডিভাইড বাই এ ইন্টু ই, এটা হচ্ছে আমাদের ডিফরমেশন। ওয়ার্ক টান কী হবে, এভারেজ ফোর্স ইন্টু ডিফরমেশন। তাহলে এভারেজ ফোর্স পি বাই টু ইন্টু ডেল এল, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। অ্যান্ড পার্সেন্টেজ অফ ইলংগেশন এখান থেকে আমরা বার করতে পারবো ডেল এল বাই এল ইন্টু 100%। বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন আসা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপডেট এবং এক্সাম সংক্রান্ত বিভিন্ন ডিটেলসের আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা এই যে নোটগুলি, এই নোটগুলো কিন্তু আমি পরে তোমাদের আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল বা এইখানে গুগল ড্রাইভের লিঙ্কে। বন্ধুরা পিএসসি কিন্তু তাড়াতাড়ির মধ্যেই কিছুদিনের মধ্যেই বার হবে এবং এসএসসি আছে, আরআরবি, যেই এক্সামও কিন্তু আসবে এবং কেএমসি বা অন্যান্য যে এক্সামগুলো আছে সেগুলোও কিন্তু আসবে। সাথে সাথে কিন্তু এমসিকিউ যে প্র্যাকটিস সেটাও কিন্তু কন্টিনিউ করতে হবে। এবং এই যে এগুলো আছে এগুলো কিন্তু এই যে পিডিএফগুলো এগুলো খাতাতে নোট করে নাও, বা পরে আমি এগুলো যে পিডিএফ দেবো সেগুলো প্রিন্ট করে নিয়ে দেবে। এগুলো কিন্তু রিভাইজ মারার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলো শর্ট নোট হয়ে থাকবে কিন্তু তোমাদের কাছে, এগুলো এক্সামের আগে দেখলে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। ধন্যবাদ।